তারেক রহমান সরকার ক্ষমতায় বসার পর বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য তার একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। এই প্রতিফলনটা অন্য দিকের সাথে আলোচনা এই মুহূর্তে করছি না, আপাতত রাজনৈতিক বন্দি মুক্তির বিষয়টাই নিয়ে কিছু বলবো। রাজনৈতিক বন্দি মুক্তি বেশ কিছু শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেল থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন জেল থেকে রাজনৈতিক বন্দীরা মুক্তি পাচ্ছে। যদিও সরকার এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, তবুও দেখা যাচ্ছে যেটা ইউনূস শাসনে যেটা দেখা যেত না, সেটা এই আমলে দেখা যাচ্ছে। অথচ দেখুন, জামায়াত শাসিত মোহাম্মদ ইউনূস সরকারের মিথ্যে সেডিশন মামলায় ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে এখনও মুক্তি দিল না সরকার। নির্বাচনে হিন্দুদের ব্যাপক সমর্থনের প্রতিদান দিতে সরকার কি পিছিয়ে যাচ্ছে? যদি পিছিয়ে যায়, তবে কেন যাচ্ছে পিছিয়ে, সেই প্রশ্নটা ওঠে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেটির মূল অভিযোগ আপনারা বাংলাদেশে এবং এখানেও যারা বাংলাদেশের এই সমস্ত বিষয় নিয়ে খবর রাখেন, তারা খুব ভালোভাবে জানেন। চট্টগ্রামে একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার মাধ্যমে রাষ্ট্রদ্রোহ সংঘটিত হয়েছে, এইটাই হচ্ছে অভিযোগ। ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল একটি লাইট পোস্টে একটা গেরুয়া পতাকা, হিন্দুত্বের, হিন্দু ধর্ম যারা করেন তাদের পতাকার রং গেরুয়া হয় স্বাভাবিক। সেই গেরুয়া পতাকা একটি লাইট পোস্টে সেটা বেঁধে দেয় সমর্থকরা। নিশ্চয়ই এখানে চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি নিজে সেই পতাকাটা বাঁধেননি। তো পতাকাটা তো বেঁধেছে, কিন্তু সে কি হয়ে গেছে, সেখানে আগে থেকে বাংলাদেশের জাতীয় পতাকা একটা টানানো ছিল। এই জাতীয় পতাকার কিছুটা ওপরে পতাকা টানানো হয়, গেরুয়া পতাকা। এর উপলক্ষ ছিল হিন্দু সংগঠনগুলোর একটা জনসমাবেশ চট্টগ্রামে। জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা যদি জাতীয় পতাকার অবমাননা বলে তর্কের খাতিরে মেনে নেওয়াও যায়, তথাপি কোন হিসেবে এটা রাষ্ট্রদ্রোহিতা হয়, সেটা মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার জামাতি সরকারই বলতে পারবে। যদিও জাতীয় পতাকা অঙ্কিত ফ্লেক্স মাটিতে পেতে তার উপর দাঁড়িয়ে নামাজ আদা করার ফটো সোশ্যাল মিডিয়ায় খুঁজলে পাওয়া যাবে। এখনও একটি হাতে কলমে প্রমাণ দিচ্ছি আপনাদের। একটি ফেসবুক পোস্টটির তারিখ হচ্ছে 25শে জুন 2019। ক্যানভাস নামে একটি ফেসবুক গ্রুপ এই পোস্টটি দিয়েছে। স্ক্রিন শেয়ার করলাম, একটু দেখে নিন কি বলা আছে সেখানে। কি বলা আছে সেখানে, এবার সেটা একটু পড়ে বলতে হবে। দেখুন, এখানে বলা আছে, যারা দিয়েছে পোস্টটা, ক্যানভাস একটা ফেসবুক গ্রুপ, সেখানে লেখা আছে বাংলাদেশের, এটা হচ্ছে 2019-এর 25শে জুন, আগেই বলেছি। এটা হচ্ছে বাংলাদেশের একদল দর্শক পতাকার ওপরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। পতাকার ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এখানটায় আর কি বলা আছে, এখানটায় যে পতাকার ওপর এই নামাজ দাঁড়িয়ে যে নামাজ আদায় করছে, এটা এখানটাতে আরও বলা আছে। এখানে এই পোস্টে এক জায়গায় বলা আছে, কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ছেলে কোনো এক জাতীয় দিবসে দেশপ্রেম দেখাতে গিয়ে নিজের পিটবুল কুকুরকে, পিটবুল হচ্ছে একটা কুকুরের শ্রেণী,
সেই কুকুরকে জাতীয় পতাকার জার্সি পরিয়ে বাইরে হাঁটতে বেরিয়েছিল। লোকজনের গালাগালি শুনে সেটা অফ হয়ে গিয়েছে সে। তবে যতদূর মনে পড়ে ছেলেটির গায়েও জাতীয় পতাকার পোশাক ছিল। জাতীয় পতাকার পোশাক কিংবা এগুলো কেউ পরতে পারে না, জাতীয় পতাকার রঙের পোশাক। এক স্বনামধন্য, এছাড়া আর একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এখানে। এক স্বনামধন্য অভিনেতার স্বনামধন্য স্ত্রীও নিজের কুকুরকে জাতীয় পতাকা জড়িয়ে ছবি দিয়েছিলেন বাংলাদেশে। এটা নিয়েও প্রচুর জল ঘোলা হয়েছিল। এই ঘটনাগুলো আওয়ামী লীগ সরকারের আমলের, যারা ছিল ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পতাকাবাহী। এই পোস্টে লেখা আছে অনেক কথা, আপনাদেরকে কয়েকটা কথা জায়গা পড়ে শোনালাম। এইসব অপরাধে যারা অপরাধী ছিল তাদের কি ধরা হয়েছিল, শাস্তি হয়েছিল তাদের? না। মনে রাখবেন, দেশে তখন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তবু কাউকে গ্রেপ্তার করা হয়নি। যে অভিনেত্রী কুকুরের গায়ে জাতীয় পতাকা জড়িয়ে ছবি ভাইরাল করেছিলেন তার কিছু শাস্তি হয় না। কিন্তু চিন্ময় দাস ব্রহ্মচারী শুধু গ্রেপ্তার নন, ইতিমধ্যে ১ বছর ৪ মাস হাজতবাস করেছেন বিনা বিচারে। জাতীয় পতাকার অবমাননা করলে বাংলাদেশের শাস্তির কি বিধান আছে জানেন? ২০১০ সালে এই শাস্তি তৈরি হয়েছিল বাংলাদেশে, এই বিধানটি এসেছিল। সেখানে বলা আছে যে জাতীয় পতাকার অবমাননা করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড। এত কম সাজায় আর কিছু ১০,০০০ টাকার মতো এরকম ক্ষতিপূরণের ব্যবস্থাও আছে। এত কম সাজায় হিন্দু সন্ন্যাসীকে মানে শুধু ছাড়তে যাতে না হয় তার জন্য তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার সাথে সাথে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বা সেডিশন অভিযোগ আনা হয়েছে, যাতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যাবজ্জীবন জেলে কাটাতে হয় তাকে। আর ইউনূস আমলে জামাতের দেশপ্রেম এতই গভীর যে পতাকার জন্মের বিরুদ্ধে তারা করেনি হেন কাজ নেই, সেই জামাতের দেশপ্রেম হঠাৎ এত গভীর হয়ে গেছে ইউনূসের আমলে যে পতাকার সেই পতাকার অবমাননার দায়ে এক হিন্দু সন্ন্যাসীকে এত দীর্ঘদিন জেলে বন্দি রেখেছে। কি হয়েছে? আমি একটু আগে বলেছি বিনা বিচার। বিনা বিচার ঠিক নয়, তবে বিচারের নামে প্রহসন। সেই বিচারের নামে প্রহসনের ইতিহাসটা একটু বলি, ছোট্ট করে বলবো। ২০২৪ সালের ২৫শে অক্টোবর চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। আর ৩১শে অক্টোবর, তার ৬ দিন পরে, সেখানে কোতোয়ালি থানায় চিন্ময় দাস সহ মোট ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলার বাদী বা অভিযোগকারী কে ছিলেন? চট্টগ্রামের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান, যিনি বর্তমান যে বিএনপি সরকার, এই সরকারের দলের একজন স্থানীয় নেতা। থাক, এখনকার কথা পরে আসবে, আগে যেটা হয়েছে সেইটা বলি। এরপর ২৫শে নভেম্বর ২০২৪, প্রায় ১ মাস পরে, চিন্ময় দাস ব্রহ্মচারীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, যখন তিনি চট্টগ্রামে যাবেন বলে বিমানবন্দরে এসেছিলেন। এরপর ২৬শে নভেম্বর ২০২৪ চট্টগ্রামের আদালত তার জামিন নামঞ্জুর করে এবং তাকে কারাগারে পাঠায়। ওই দিন আদালত প্রাঙ্গণে এক সংঘর্ষ হয়। সংঘর্ষে এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তিনি নিহত হন বলে সংবাদে এসেছে। এবং এই হত্যার সময় চিন্ময় প্রভু কাস্টডিতে ছিলেন, তবু এই হত্যার দায় তার ওপর চাপানো হয়। যদিও পরবর্তীকালে সেখান থেকে স্থানীয় সূত্রে খবর
যে চিন্ময় প্রভুর বিরুদ্ধে কেস পাকা করার জন্যে এই হত্যাকাণ্ড করা হয় সাইফুল ইসলামকে। অনেকটা ওসমান হাদি মামলায় যেমন ভোটের বাজারকে ভালো চাঙ্গা করার উদ্দেশ্যে হাদিকে হত্যা করে, কারা হত্যা করে? এই হত্যা যাদের লাভ ছিল তারা। কাদের লাভ ছিল? ওই এনসিপি জামাত জোট। ছেড়ে দিলাম, এটাও এখনকার কথা, পরের কথা। আমি ফিরে যাই চিন্ময় প্রভুর বিষয়ে। এরপর 2রা জানুয়ারি 2025, আগে কবে ছিল? আগে ছিল 26শে নভেম্বর 2024। তার 1 মাস কয়েকদিন পর 2রা জানুয়ারি 2025-এ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন আবার নামঞ্জুর করে। রাষ্ট্রপক্ষ বলে এটি পতাকা অবমাননা শুধু নয়, এটা রাষ্ট্রদ্রোহের মামলা এবং সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। ফলে তার জামিন মঞ্জুর হলো না। এরপর 4 ফেব্রুয়ারি 2025, গত বছর, হাইকোর্ট রাষ্ট্রকে জবাব দিতে রুল দেয় কেন তাকে জামিন দেওয়া হবে না, সেই কারণ দেখাতে বলে। এরপর প্রায় 4 ফেব্রুয়ারি, মার্চ চলে গেল, এপ্রিলের শেষ দিনে 30শে এপ্রিল, প্রায় 3 মাসের মাথায় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে রুল অ্যাবসলিউট ঘোষণা করে। রুল অ্যাবসলিউট কাকে বলে? এটার মানে হলো শুনানির পর আদালত যদি দেখে আবেদনকারীর যুক্তি, আবেদনকারী মানে এখানে যিনি জামিন চাইছেন, অর্থাৎ চিন্ময় দাসের যুক্তি গ্রহণযোগ্য, শুধু একা চিন্ময় দাস নন, তার সঙ্গে আরও যাদের গ্রেপ্তার হয়েছে তারাও, তখন বলে যদি আবেদনকারীর যুক্তি গ্রহণযোগ্য হয় তখন তাকে বলে রুল অ্যাবসলিউট, মানে রুল মঞ্জুর হলো। এবং রুলে চাওয়া যে মূল প্রতিকারটা কি? এখানে জামিন পাওয়া। সেই জামিন মানে আদালত জামিন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে রুল অ্যাবসলিউটের মাধ্যমে। এবং এটা যেই ঘোষণা হলো সাথে সাথে রাষ্ট্রপক্ষ হাইকোর্টেরই আপিল বিভাগের চেম্বার আদালতে যায় সেদিনই, অর্থাৎ তৎক্ষণাৎ। চেম্বার আদালত মানে সেখানে জনগণকে শোনা হবে না, শুধু দুপক্ষের আইনজীবীরা থাকবেন, জজ সাহেব তার চেম্বারে বসে সেইটা শুনবেন। শোনার পরে এখানেও সেইটা শুনলেন চেম্বার আদালতে। শুনবার পর তারপরে হাইকোর্টের জামিন, খবরের কাগজে সেই সময়ের যে খবর, প্রথম আলো, ডেইলি স্টার, এই দুটো পত্রিকার ওপর কি জিহাদিদের রাগ এমনিতে? এই জন্যেই তারা সেখানটায় বলে যে তাদের সংবাদে প্রতিবেদনে বলে যে মুহূর্তের মধ্যে হাইকোর্ট যে জামিন ইস্যু করেছিল রুল অ্যাবসলিউট করে, সেই আবেদন, সেই জামিন স্থগিত করে দেয়। বিস্ময়ের কথা হলো যে একবার তো স্থগিত করে দিল, তারপরে ওই একই চেম্বার জজ আবার পরে স্বপ্রণোদিত হয়ে নিজের থেকেই স্থগিত আদেশ প্রত্যাহারের আদেশ দেন সেই দিনই। কিন্তু সরকার মানেনি সে আদেশ এবং আজ পর্যন্ত জেল হাজতে আটক আছেন চিন্ময় কৃষ্ণ। আজ পর্যন্ত। কবে হয়েছিল সেদিনের সেই যেটা 30শে এপ্রিল 2025-এ শেষ শুনানি হয়, তারপর থেকে আজ অবধি তার আর কোনো শুনানি নেই তার। এইবার জামিন আটকে যাওয়ার, তাকে আটকে দেওয়া হলো হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও। জামিন আটকে যাওয়ার কারণ হিসেবে আদালতে সরকার পক্ষ থেকে বলা হয় যে মুক্তি পেলে তিনি তদন্তে প্রভাব ফেলতে পারেন, পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার জামিন বিষয়ে 2025 সালে হাইকোর্ট জামিন দিলেও পরে রাষ্ট্রপক্ষের আবেদনে উচ্চতর আদালতে তা স্থগিত হয়ে যায়। আবার সেই স্থগিত আদেশও জজ সাহেব সব প্রণোদিত হয়ে তুলে দেন। তারপরে অর্থাৎ জামিন পেয়েও আজ অবধি মুক্তি হয়নি চিন্ময় প্রভুর। এমন দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি একটা তৈরি হয়েছে। কিন্তু সে কথা ছেড়ে দিলাম। তারেক রহমানের
আমলে এই রাজত্বে এখন আসি। তারেক রহমান দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ আমাদের সবার এবং সব নাগরিকের সমান অধিকার, এই বার্তাটি প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি বলেছেন। কবে বলেছেন? 18 ফেব্রুয়ারি 2026 বুধবার রাতে, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে। এর আগেও তিনি একই ধরনের কথা বলেছেন, কিন্তু শুধু ওই দিনই নয়, গত বছর 19 সেপ্টেম্বর 2024, গত বছরের আগের বছর 19 সেপ্টেম্বর 2024 শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এবং দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কে বলেছিলেন? তারেক রহমান। তাহলে আজকে কেন চিন্ময় গোস্বামী এখনো অবধি জামিন পেলেন না? এটা সবাই জানে, জামিন দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আদালতের। সরকার নির্বাহী ক্ষমতা দিয়ে সরাসরি জামিন ঘোষণা করতে পারে না, কারণ জামিন আদেশ স্থগিত বা আপিল সবই বিচারিক প্রক্রিয়ার অংশ। কিন্তু ইউনূসের জামাতি আমলে আদালত ও আইনি প্রক্রিয়া কোন রসাতলে গিয়েছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে কি? সেই রসাতল থেকে সভ্য সমাজের ধরাতলে দেশকে ফিরিয়ে আনার দায়িত্ব দেশবাসী দিয়েছে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দলকে। ইতিমধ্যে বরিশাল ও অন্য বেশ কিছু জেল থেকে দীর্ঘদিন বিনা বিচারে আটক থাকা আওয়ামী লীগ নেতাদের মুক্তি মানুষের প্রত্যাশা পূরণের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। কারণ রাষ্ট্রপক্ষ, যাকে বলে প্রসিকিউশন, জামিনে আপত্তি করে, স্থগিত চায়, জামিন ইত্যাদি আপিল চালায়, সব কিছু চালাবে না চালাবে, এর ফলাফলে যে প্রভাব পড়ে সেই প্রক্রিয়া তারেক রহমানের আমলে এসে ডাইলুট হতে শুরু করেছে ইতিমধ্যে। খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন আদালত থেকে পিপিরা সরকারের কথায় নয়, সরকারের মনোভাব বুঝতে পেরে তাদের আপত্তি হালকা করে দিচ্ছে, আর জজ সাহেবরা সেই বার্তা গ্রহণ করে জামিনও দিয়ে দিচ্ছে, যা ইউনূসের আমলে এতদিন ছিল না। রাজনৈতিক বন্দীদের এই জামিন, চিন্ময় দাসের জামিনের ক্ষেত্রেও কি এটা করা যেত না, কিংবা যায় না? গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণভাবে যে হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক, তারা ইউনূস ও জামাতের কুশাসন থেকে বাঁচতে বিএনপি প্রার্থীদের পক্ষে ব্যাপকভাবে ভোট দিয়েছে। কারা? হিন্দুরা। বিএনপির বিপুল জয়ে বাংলাদেশের হিন্দু ভোটের অবদান যে কম নয়, এটা তারেক রহমান সাহেবও বলবেন, এবং দেশের যারা সাধারণ নিরপেক্ষ বিশ্লেষক তারা তো বলবেনই। এই আবেদনের বা এই অবদানের কৃতজ্ঞতা জানাতে কি তারেক রহমানের কাছে এই প্রত্যাশা করতে পারে না হিন্দুরা, যে এই সরকার সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় অতন্দ্র সংগ্রামী এক মানুষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিক?